নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্ব ফিজিওথেরাপি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, অতীতে একটা সময় ছিল যখন গ্রামে রোগীদের বাড়িতে যেতেন চিকিৎসকরা, কিন্তু বর্তমানে প্রযুক্তিবিদ্যার যুগে চিকিৎসা শাস্ত্রে যুক্ত হয়েছে নানা পরিকাঠামো, যার কারণে রোগীদের এখন আসতে হয় চিকিৎসকের কাছে। চিকিৎসকদের পাশাপাশি ফিজিওথেরাপিস্টদের গুরুত্ব বিশাল। চিকিৎসকই হোক কিংবা ফিজিওথেরাপিস্ট, রোগীদের কাছে তারা ঈশ্বরের তুল্য। রোগীদের সঠিক পরিষেবা দেওয়া তাদের কর্তব্য। এর সঙ্গে অর্থকড়ির বিষয়টি জড়িত থাকলেও সবসময় অর্থকড়ির বিষয়টাকে বিশাল আকারে দেখলে চলে না। রাজ্যপাল এদিন কর্মক্ষেত্রে অবদানের জন্য ফিজিওথেরাপিস্টদের হাতে স্মারক উপহারও তুলে দেন। Back posture, neck and back pain, static postures while working for long hours, etc. Put no stress on human body and are mainly responsible for diseased fitness, decreased fitness. Physiotherapy improves cardiorespiratory fitness, muscular health, and reduce the risk of many conditions including cardiovascular disease and diabetes mellitus. Physiotherapists keep people moving through interventions which maximize strength and mobility. Through advice and exercise program, they support people of all ages to achieve activity goals. Physiotherapy practice spans the continuum of from health promotion to prevention to rehabilitation for individuals and population throughout the lifespan. Physiotherapist's role also include that of case manager, teacher, researcher, and consultant. The Physiotherapy Council shall manifest the essence of the Constitution of India, which is democracy, equity, justice, and good consciousness. Indian Association of Physiotherapists, Tripura branch, will be ever grateful to you for your kind concern, hoping for gracious presence on the... ত্রিপুরা টিসিএস অফিসারদের সুনাম রয়েছে। বর্তমান সরকার কাজের নিরিখে সমস্ত অফিসারকে চিহ্নিত করেছে। কে কোন জাত বা কে কোন ধর্মের তার উপর গুরুত্ব দেয় না সরকার। রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত রক্তদান শিবিরের প্রশংসা করেন তিনি। এই ধরনের উদ্যোগ যাতে আগামী দিনেও গ্রহণ করা হয় তার জন্য আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব স্বাস্থ্যক্ষেত্রে দিচ্ছে, কারণ মানুষের স্বাস্থ্য ঠিক না থাকলে রাজ্য এবং দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে সরকার। 14 জুন রক্তদান শিবির দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, কারণ অন্যান্য দানের চেয়ে শ্রেষ্ঠ দান হলো রক্তদান। এর চেয়ে মহৎ কোনো দান হতে পারে না, কারণ একজনের রক্ত দিয়ে 4 জন রোগীর জীবন বাঁচানো সম্ভব। ব্লাড ব্যাংকে রক্তের সংকট থাকলে রোগী এবং ডাক্তারদের জন্য অত্যন্ত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে। বিশেষ করে কয়েকদিন পর পর নির্বাচন হওয়ার কারণে রক্তদানের বিশেষ ব্যবস্থাপনার আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। তখন রক্ত স্বল্পতার সৃষ্টি হয় ব্লাড ব্যাংকগুলোর মধ্যে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কারণে রক্ত সংকট যাতে সৃষ্টি না হয় তার জন্য রাজ্যের সকল ক্লাব ও সংগঠনের প্রতি রক্তদান শিবির করার জন্য আহ্বান জানানো হয়। তারপর বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সামাজিক সংগঠন রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। রক্তদান শিবিরের ধারা অব্যাহত রাখতে হবে। আয়োজিত শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা। আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, সেই ধলাই হসপিটালকে সেটা দেওয়া হয়েছে এবং এত সুন্দর তার ব্যবস্থাপনা। সেই বিকেলসে প্রায় 45 লক্ষ টাকার উপরে তার দাম মূল্য, এবং সেটাকে ওই হাসপাতালকে উৎসর্গ করা হয়েছে। এবং ধীরে ধীরে আমার কাছে
স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টে এই ধরনের ভ্যান বা ভেহিকেলস দেওয়া হবে, তাতে করে যেখানে যেখানে দরকার, কারণ একটা ব্লাড ডোনেশন করতে গেলে আবার সেই যারা ব্লাড ব্যাংকের লোকদের ওদেরকে বলতে হয় এইসব ইত্যাদি অনেক, আর এটা হলে ইমিডিয়েটলি তারা যে কোনো জায়গায় ওরা চলে যাবে, সেখানে দুজন ব্যক্তি একসাথে রক্ত দিতে পারবে। আমি সেটা জানি এয়ার কন্ডিশন যুক্ত, খুবই ভালো। তো সেইভাবে আমরা কাজ করছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, স্বাস্থ্য ঠিক না থাকলে কি করে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। রাজধানী দুর্জয়নগর এলাকার এক ধান ক্ষেত থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মৃত মহিলার নাম গীতারানী দেবনাথ, বয়স 65। মৃত মহিলার ছেলে জানান, শনিবার দুপুর 2টো নাগাদ গীতারানী দেবনাথ বাড়ি থেকে ঝগড়া করে বের হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে তারা গীতারানী দেবনাথকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে। দুপুরে নাগাদ জমি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে মৃত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। কেউ বলছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। আমরা তো কাজে জায়গা অনেক কেমনে কি স্যার, আমরা তো নকশনের কাজে চাইছি, কাউন্সিলর অনেক কাজ করতেছি। আমরা মাসের বাড়ির লোকে আমরা গরু রাখতাম, যাই আমরা জঙ্গলে সেটা শর্টকাট পাই যাইব, তো অনেক গিয়ে দেখো তোর মা পেরে রয়েছে, ওই দূরে আমার দৌড়াদৌড়ি করে গিয়া ওখানে গাড়ি দিয়া লয়ে এলাম। গিয়া কি অবস্থা পাইছেন মারে? গিয়া দিয়ে অন্য মানুষের দইরা কান্দাকাটি করতেছে, আমরা খবর দিছি, আমরা গিয়া এবার গাড়ি লইয়া গিয়া উড়াইছে। মৃত্যুটা কিভাবে হয়েছে? শাড়িটা তো পারতাম না, আমরা রক্ষণে মানুষের কখনের আমরা কিছু পাইছি। ওনার যে শরীরে চামড়া উঠানো বা পুরা শরীরে, আমরা তো কাজ করতেছি, ওই যে কি অবস্থা, কাউন্সিলর কাজ করতেছি, কাউন্সিলর হারাইছে দেখছে গিয়া কি করে, যে লোকটা দেখছে এই লোকটাও কাজ করতেছে। যারা প্রথমে দেখছে তারা জিজ্ঞাসা করছেন কিভাবে হয়েছে? কইরা রয়েছে দেখছে, দেখতে গিয়ে আমার কইছে, এবার আমি গিয়া দৌড়াদৌড়ি করে শুরু বাইরে হয়ে গিয়ে আরো হারামান চলে আইছি। আশেপাশে কোনো কারেন্টের তার আছিল? কারেন্টের তার তো এমন নাই, মা তো অসুস্থ ছিল, অনেকে নাকি রান্না দিয়ে আগুন লাগছে নাকি, তাই এটা তো আমরা পেতাম না। ক্ষেতের মধ্যে কি রান্নার ব্যবস্থা আছে? আমরা শর্টকাট আই আর কি, লাকড়ি ভিতরে রান্না বুঝছেন না, আমরা বাড়ির ভিতরে একটা শর্টকাট জায়গা আছে, আইনা আরেকজনের জমিন আমরা গরু লাড়ি আর কি, মানে বছরের পর বছর ওই আন্দা বেড়া যাইতে হয়েছে পরে পয়রা রয়েছে। মার নামটা কি? মার নাম হচ্ছে গীতা শুক্রদাস। বয়স কত? বয়স বাতাবা সাইডের উপরে। বাড়ি কোন জায়গায়? বাড়ি দুজনার হরিপ্রসাদ আছে তার মুখটাতে। কি মনে হয় এই যে চামড়া উঠানো, যে কিভাবে চামড়া? কারণ কিতা কইতাম কোন, আমি কাজ করার জায়গা, আমি কিতা কইতাম, আমি কাজে করবো জায়গা, আমার বাইরেও জায়গা, মা অসুস্থ, ডাক্তার ওষুধও খা, মা খালি কদিন ধরে হইতেছে শরীরে কি করে, আমি গরুটি বিক্রি করে লাইলাম এলাম। এখন কি উনি জীবিত আসেনি? নিখোঁজ হওয়ার 5 দিন পর 2 স্কুল ছাত্রকে উদ্ধার করল পুলিশ। ঘটনা পানিসাগরের উফতাখালী মানিকছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার পানিসাগর মহকুমার অন্তর্গত উফতাখালী এলাকা থেকে 7ম শ্রেণীর 2 স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে পানিসাগর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি নথিভুক্ত করা হয়। তারপর থেকে পুলিশের তৎপরতায় শুরু হয় তল্লাশি। অবশেষে রবিবার ভোরে বেচারথল থানার তৎপরতায় নিখোঁজ হওয়া 2 স্কুল ছাত্রকে খুঁজে পেয়ে তাদের অভিভাবকদের বেচারথল থানায় ডেকে শনাক্ত করা হয়। তারপর তাদের তুলে দেওয়া হয় পানিসাগর থানায়। নিখোঁজ হওয়া এই 2 স্কুল ছাত্র জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা নিজ ইচ্ছায় একসাথে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় অভিভাবকদের অলক্ষ্যে কিছু টাকা পয়সাও তারা নিয়ে যায়। তারা জানিয়েছে, ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে অভিভাবকদের না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা। 2 ছাত্রকে পুলিশ উদ্ধার করতে পারার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অভিভাবক মহল। বিগত 2-3 দিন পূর্বে উত্তরাখালীর এখান থেকে 2জন বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, এরকম সংবাদ আমাদের কাছে আসে, বাড়ি থেকে চলে যায়। পরবর্তী সময়ে তা আমরা তদন্ত করি এবং আজ ভোরবেলাতে ইনফরমেশন আসে যে পেচারথল মাছমারা এরিয়ার কাছাকাছি অংশে তাদেরকে উদ্ধার করা হয়েছে। সাথে সাথে আমরা ওখানে পুলিশ এবং গার্ডিয়ানরা যায় এবং রিকভারি করে তাদেরকে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা মূলে
তারা জানায় যে তারা বাড়ি থেকে নিজ ইচ্ছাই তারা আগরতলা চলে গিয়েছিল ট্রেনে এবং সেখান থেকে আবার মাছমারাতে আসে। স্যার আপনার পিএস এরিয়াতে এখন পর্যন্ত নিখোঁজের কোনো সংবাদ নেই। দুটো সংবাদ এসেছিল যে দুজন বাচ্চা তা আমরা উদ্ধার করতে পেরেছি। আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক যুবককে বিলোনিয়া মহকুমার মতা এলাকা থেকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম জুটন দত্ত। তার বাড়ি বিলোনিয়া থানার অন্তর্গত মতা এলাকায়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান 4 জন বাংলাদেশি মহিলা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছিল। পরবর্তী সময় তারা আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয় জিআরপি থানায়। ধৃত বাংলাদেশি মহিলাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা যায় বিলোনিয়া থানার অন্তর্গত মতা এলাকার বাসিন্দা জুটন দত্ত তাদেরকে রাজ্যে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। সেই মোতাবেক বিলোনিয়া থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত জুটন দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে গুয়াহাটি স্থিত এনআইএ শাখায়ও জুটন দত্তর বিরুদ্ধে একটা মামলা রয়েছে। রবিবার ধৃত জুটন দত্তকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। জুটন দত্ত, বয়স 28, বাবার নাম জ্যোতিলাল দত্ত। ওনার বাড়ি মতাই বিলোনিয়া পিএসির আন্ডারে। তো উনি আমাদের একটা পুরানো কেসে 1-2 ছিলেন। এটা আমাদের আগরতলা জিআরপিএস কেস নাম্বার 109/2023। তো ওই কেসটাতে 4 জন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের রেল স্টেশনে ধরা পড়েছিল। তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অবৈধ স্বামীর চলন্ত বাইকে থেকে ছিটকে পড়ে আহত তরুণী গৃহবধূর মৃত্যু হলো জিবি হাসপাতালে। কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর পরিবারের লোকজন। মৃত গৃহবধূর নাম রাখি সাহা, বয়স 24, বাড়ি বিলোনিয়া মহকুমার রাজনগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায়। মৃত গৃহবধূর স্বামীর নাম আশিস রায়। আশিস রায় জানান স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাইকে করে ডাক্তারের নিকট গিয়েছিলেন। ডাক্তার দেখানোর পর স্ত্রীকে নিয়ে পুনরায় বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এমন সময় বৃষ্টি আসে। স্ত্রী রাখি সাহা আচমকা ছাতা খুলে নেয়। ফলে প্রবল হাওয়ার কারণে রাখি সাহা চলন্ত বাইকের পেছন থেকেই পড়ে যান। এতে রাখি সাহার মাথার পেছন ফেটে যায়। সাথে সাথে আহত রাখি সাহাকে নিয়ে যাওয়া হয় বড়পাথারি হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় শান্তির বাজার স্থিত জেলা হাসপাতালে। পরবর্তী সময় জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। শনিবার গভীর রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাখি সাহার। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। আমরা বাড়িতে ডাক্তার দেখানো দিলে তার কোমরে ব্যথা পাইছি। কোমরে ব্যথা ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানো ডাক্তার ইঞ্জেকশন করছে। পরপর ওষুধ দিয়েছে। দেওয়ার পরে আমরা পরে বাজারে গেছি। বাজারে টিম করছি। তো হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আসছিলাম মূলত। বয়ে থাকার পরে এবার বৃষ্টি কমছে করে রওনা দিছি। রওনা দেওয়ার পরে এই কত 200-250 মিটার জায়গা গেছি। পথে আবার বৃষ্টি নামছে। নামার পরে পিছন দিকে আমি দেখছি না। পথে ছাতিটা ফেলে দিয়েছি। ছাতিটা মেলানোর পরে ছাতিটা বাতাসে রাখতে পারছি না। পিছনটা দুইটা বেড়ে গেছে। এরপরে এদিকে মাথায় যখন রিভার্স করে নিয়েছি। এখান থেকে রেফার শান্তিবাজার দিয়েছি। শান্তিবাজারতে আগরতলা রেফার দিয়েছি। তারপরে আনছি। আনার পরে স্ত্রী অবস্থা খারাপ আছিল। তারপরে রাত্রে রাত্রে মারা গেছে। কি নাম? নাম কি আসলো? নাম রাকেশ। বয়স কত? বয়স তো 2 বছর। আপনার নাম কি? আমার নাম আশিস। বাড়ি কোনখানে? বাড়ি দুর্গাপুর থানা? থানা রাজনগর। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছিলেন 7-8। ছেলে মেয়ে? মেয়ে। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি আছি। 8 বছরের ছোট প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় চোরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক প্রেমিক প্রেমিকা। তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামরিক পিএস থেকে ইনফর্ম করে। তো সামরিক পিএসের ইনফরমেশন ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আটক করি। তো মহিলার নাম তুকবি। সে আজকে সকালবেলা ওই সামনো বাজার থেকে মিসিং হয়। তো আমরা সিডিং করার পরে তাদের গাড়ি বুকিং করে রাখা হয়। তো সামনো পিএসের স্টাফ আসার পরে তাকে দেখানো হয়। একজন ছেলে আছে, তার নাম কি? তো তারা মানে কোথায় যাচ্ছিল? তারা আসামের দিকে যাচ্ছে। তো কি মনে হয় তাদের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে।
আগামী 19শে জুন উদ্বোধন হবে আরণ্যক জুয়েলার্স। আগরতলা শহরে অত্যাধুনিক স্বর্ণালংকার ও হীরের গহনা নিয়ে আসতে চলেছে আরণ্যক জুয়েলার্স। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আরণ্যক পরিবারের সদস্যরা। আগামী 19শে জুন উদ্বোধন হবে আরণ্যক জুয়েলার্স। আগরতলা শহরের অত্যাধুনিক স্বর্ণালংকার ও হীরের গয়না নিয়ে আসতে চলেছে আরণ্যক জুয়েলার্স। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আরণ্যক পরিবারের সদস্য মনোজিৎ চৌধুরী। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সুযোগ সুবিধার কথাও সাংবাদিক সম্মেলনে তারা তুলে ধরেন। তারা জানান, আগামী 19শে জুন আগরতলায় আরণ্যক জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে সোনার গয়না এবং হীরের গয়না কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। 19শে জুন থেকে 9 জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ছাড়। প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটার উপর 350 টাকা ছাড় দেওয়া হবে। হীরের গয়নার মজুরিতে 100% ছাড় রয়েছে। গ্রহরত্ন কেনাকাটায় 20% ছাড় দেওয়া হবে। পাশাপাশি প্রতি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার। মেগা ড্রতে স্কুটি দেওয়া হবে। সকলকে সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান আরণ্যক পরিবারের সদস্যরা। আগত সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আরণ্যক জুয়েলার্স আগরতলা শোরুমের আমাদের শুভ উদ্বোধন 19 জুন। এই বিশেষ উদ্বোধনী অফারে 16 জুন 19 জুন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে আমরা পুরো ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই। এই উদ্বোধনী অফারে থাকছে এক বিশেষ অফার। এই অফারটি আমাদেরই পরিবারের সদস্য আপনাদের সামনে বলবেন। শান্তন টিভি। রবিবার ধর্মনগরে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে বিজেপি 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার, ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামল কান্তিনাথ সহ অন্যান্যরা। এদিনের বিজয় সমাবেশে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ধর্মনগর মণ্ডলের যে সকল বুথ ভালো ফলাফল করেছে সেই সকল বুথকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ইভিএম মেশিন প্রহরার কাজে দলের যে সকল কর্মীরা যুক্ত ছিল তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, প্রতিশ্রুতি মোতাবেক যে সকল বুথে বিজেপি ভালো ফল করেছে সেই সকল বুথকে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন, এনডিএ সরকার গঠন করেছে, ভারতবর্ষ উন্নতিতে এগিয়ে যাবে আরও বেশি মোদীজির নেতৃত্বে। পাশাপাশি আমাদের ধর্মনগরের 56 ধর্মনগর মণ্ডল সকলের মিলিত উদ্যোগে, যৌথ উদ্যোগে দারুণ ফলাফল করেছে। সবাইকে এখানে অভিনন্দন জানালো। এনডিএ সরকারের যারা গঠন করেছে তারা ভারতবর্ষীকে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা দেখলাম কয়েকজনকে সংবর্ধনা দিয়েছেন। কি যারা বুথের ভালো ভালো রেজাল্ট করেছে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এবং যারা ইলেকশনের পরে বুথ পাহারা দিয়েছিল, ব্যালট বক্স পাহারা দিয়েছিল নিয়ম কানুন আইন কানুন মেনে, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। দেশে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এনডিএ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলবে এনডিএ সরকার। রবিবার আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিজয় মিছিল সংগঠিত করা হয়। এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, কর্পোরেটর অলোক রায়, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের বিজয় মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিলটি রাজধানীর এটিনগর থেকে শুরু হয়েছে। পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকা পরিক্রমা করে পুনরায় এটিনগর এলাকায় গিয়ে শেষ হয়। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য জানান, দেশের গণতন্ত্র প্রিয় মানুষ নরেন্দ্র মোদীকে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসিয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য। রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে রাজ্যের মানুষ রাজ্য থেকে 2টি পদ্মফুল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। তাই এদিন পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য বিজয় মিছিল সংগঠিত করা হয়েছে।
যারা জনগণ আছেন আপনারা ভরসা করেছেন, এই ভরসায় আমাদের শক্তি। এই ভরসার মধ্য দিয়ে আমরা এই ওয়ার্ডকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই পথে আমরা এগুতে চাই। আমরা ছোট্ট রাজ্য হলেও ভারতবর্ষের মধ্যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য অনেক সুনাম অর্জন করেছে। সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সে আশা। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের কোলাই শাখা কমিটির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সকালে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হলে শুরু হয় এই সম্মেলন। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করে। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির প্রাক্তন সভাপতি শান্তি দেববর্মা, ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির সম্পাদক বিকাশ দাস, ই রিক্সা শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি লিটন দেব, কোলাই শাখা কমিটির সভাপতি ইল সিং মারাক সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষে জানানো হয়, এই সম্মেলনের মধ্য দিয়ে ই রিক্সা কোলাই শাখা কমিটির নতুন কমিটি গঠন করা হবে। এদিনের এই সম্মেলনে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সম্মেলনকে কেন্দ্র করে সকল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সবাইকে আজকে আমবাসা মহকুমার কোলাই শাখার উদ্যোগে কোলাই যে বর্তমান শাখা কমিটি রয়েছে সেই শাখা কমিটি পুনর্গঠিত হবে এবং আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হবে এবং ওই বর্তমান যে কোলাই শাখাগুলি রয়েছে এই শাখার আয় ব্যয় সংক্রান্ত এখানে হিসাব পেশ করা হবে। কোলাই শাখায় এই প্রথম আমবাসা মহকুমায় একটি সম্মেলন ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে করা হবে। কতজনকে নিয়ে এই কমিটি গঠন করা হবে? এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।